আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের সিইওর সাথে কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিভিন্ন টপিকসে কথা বলবো এবং এই টপিকসের মধ্যে থাকবে মূলত রিজন যেটা আজকে কথা বলার সেটা হচ্ছে আয়ারল্যান্ডের যেই ভিসা রিফিউজ হচ্ছে রিসেন্টলি, সেটা নিয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেয়। আমি ভেবেছি যেহেতু আমার অনেক সময় সময় হয় না, অনেকের কুইরিগুলো অনেক সময় নেওয়া যায় না, তো সেই জন্য এরকম একটা লাইভ সেশন করলে হয়তো বা হচ্ছে আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবো, আপনাদের জিজ্ঞাসাগুলো জানতে পারবো এবং সেই জিজ্ঞাসা অনুযায়ী আমরা হচ্ছে পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নিতে পারবো। তো আজকের সেশনে মেইনলি কথা বলবো যে সেপ্টেম্বর সেশনে আমাদের বাংলাদেশিদের ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা আমরা লক্ষ্য করেছি ফাইন্যান্সের পক্ষ থেকে সেটা নিয়ে এবং সেটার উত্তরণে আমরা সবাই মিলে কী কী করতে পারি সেই বিষয়টা নিয়ে। আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, যদি আমাকে দেখা যায় কাইন্ডলি একটু কনফার্ম করবেন যে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে, তাহলে আমার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে শিওর ছিলাম না যে আমাকে দেখা যাচ্ছে কিনা, এবং পেজ থেকে যেহেতু কখনো লাইভ করা হয়নি সেই অভিজ্ঞতা খুবই কম, এবং সেই অভিজ্ঞতা কম দেখে আসলে আমি একটু শিওর হতে যাচ্ছিলাম যে আমাকে দেখা যাচ্ছে কিনা। সো আমরা শুরু করি সেশনটা। গত সেপ্টেম্বর সেশনটা আসলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য অনেক কঠিন একটা সেশন গিয়েছে। শুধুমাত্র হচ্ছে আমি বলবো যে বাংলাদেশ না, বাংলাদেশের সাথে সাথে আমি যতটুকু সংবাদ সংগ্রহ করতে পেরেছি যে পাকিস্তান, নেপাল থেকে শুরু করে এশিয়ান আর অন্যান্য কান্ট্রিগুলোর জন্য ভিসা ডিসিশনটা ডিফিকাল্ট ছিল এক্সেপ্ট ইন্ডিয়া। ইন্ডিয়ার জন্য ভিসা ডিসিশনটা ততটা কঠিন ছিল না, বাট স্টিল আমি যতটুকু শুনেছি মানে এম্বাসির ইনসাইট যে হচ্ছে ইন্ডিয়া থেকেও এবার ভিসা রিফিউজ হয়েছে। হয়তোবা বাংলাদেশ, পাকিস্তান, নেপালের মতো না, কিন্তু হচ্ছে তাদেরও অন্যান্যবার যেরকম কোনো ভিসা রিফিউজই হয় না সেরকম তাদেরও কিছুটা ভিসা রিফিউজ হয়েছে। সো প্রথমেই কথা বলবো হচ্ছে ভিসা যে রিফিউজ হয়েছে সেটা কারণ হিসাবে তারা কি দেখিয়েছে। সো প্রথম যে কারণটা সেটা তারা দেখিয়েছে যে মানে হচ্ছে সেম কোর্স মানে হচ্ছে ইজ অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি, যে তুমি কেন আয়ারল্যান্ডে তাহলে পড়তে আসবে। সো এটার এগেনস্টে তাদের লজিক ছিল যে প্রফেশনাল যে সাবজেক্টগুলো সেগুলো হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল, যেমন হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং বা হচ্ছে বিজনেস, সিএসসি, এগুলো বাংলাদেশে ওয়াইডলি অ্যাভেলেবল, কিন্তু হচ্ছে তারা কেন আয়ারল্যান্ডে পড়তে আসবে। যদিও স্টুডেন্টরা ফুল টিউশন ফি পে করেছে, অনেকেই হচ্ছে বন্ডের টাকা পেমেন্ট করেছিল, তারপরেও তাদের এই কোশ্চেনটা আসলেই কিছুটা চিন্তার হচ্ছে আম, সৃষ্টি করে যে কেন তারা মানে হচ্ছে এবার এই ধরনের কোশ্চেনগুলো করছে। সো এই কোশ্চেনটার জন্য মানে হচ্ছে আমাদের আরও কিছু ফ্যাক্টর চিন্তা করতে হবে। আমি যখন এই সেশনটা করার চিন্তা করেছিলাম তখন আমি চিন্তা করেছি যে আয়ারল্যান্ডের কয়েকটা ইউনিভার্সিটির সাথে কথা বলতে, যারা আমাদের ডিরেক্ট পার্টনার, তাদের সাথে কথা বলে একটা হচ্ছে আমি একটা ইন্ডিকেশন বা হচ্ছে একটা বিশ্লেষণ বোঝার চেষ্টা করেছিলাম যে শুধুমাত্র সাবজেক্টটাই কি মেইন কারণ এখানে, না হচ্ছে এখানে আরও কিছু কিছু ফ্যাক্টর ইনভলভ। সো তারা আমাকে যেটা বলেছে, যেহেতু তাদের সাথে এম্বাসির ডিরেক্ট কমিউনিকেশন আছে, মানে তাদের সাথে রেগুলার মিটিং হয় বা করেসপন্ডেন্স আছে, তারা আমাকে যেটা বলেছে যে তারা যখন সাবজেক্টটাকে দেখে এর পাশাপাশি সাবজেক্টটাকে, হ্যাঁ তারা মোটা দাগে সাবজেক্টটাকে তারা সামনে রেখে ভিসাটা রিফিউজ করে, কিন্তু এর পেছনে একটা স্টুডেন্টের একাডেমিক যে কোয়ালিফিকেশন সেটাকেও তারা ভালো মতো চেক করে। যে একাডেমিক কোয়ালিফিকেশন বলতে তার আগের যে রেজাল্ট কেমন ছিল, তার কোনো রিটেক ছিল কিনা, তার টোটাল ওভারঅল সিজিপিএ কত ইন ইন পার্সেন্টেজ, এই জিনিসগুলো, তার ইংলিশ প্রফিসিয়েন্সি, সেই জিনিসটাও তারা চেক করে। যদিও কিছুটা কন্ট্রাডিক্টরি, মানে তারা যে কারণটা বলছে এটার এগেনস্টে তারা যে বিষয়গুলো অ্যাসেস করছে, অফকোর্স তারা দেখছে সেই কোর্সটা আয়ারল্যান্ডে আছে কিনা, বাট অ্যাট দ্য সেম টাইম তারা সেই জিনিসগুলো হচ্ছে অ্যাসেস করে। এখন এটার জন্য আমাদের করণীয় কি সেটা নিয়ে আমি কথা বলবো। সো যেটা বললাম যে রিফিউজালের কারণগুলো, এক নম্বর ছিল সেম সাবজেক্ট যেটা হচ্ছে আয়ারল্যান্ডে এক্সিস্ট করে। দুই নম্বর হচ্ছে তার প্রিভিয়াস যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ইংলিশ প্রফিসিয়েন্সি, সেই জিনিসগুলো দেখে। তিন নম্বর হচ্ছে একটা ইম্পর্টেন্ট কারণ, সেটা আসলে আমি নিজেই চেষ্টা করেছি মানে এম্বাসি থেকে একটা ইনসাইট পাওয়ার জন্য। আই এম নট অ্যালাউড টু টেল ইউ দ্য সোর্স, বাট হচ্ছে আমি বেশ নির্ভরযোগ্য একটা সূত্র থেকে মানে আমি এটা জানতে পেরেছি যে
বাংলাদেশিদের রিসেন্টলি হচ্ছে এই বছরে ইন পার্টিকুলার যখন ইউকেতে একটা ঘোষণা আসে যে হচ্ছে ইউকে থেকে মানে তাদের একটা প্ল্যান ছিল যে অভিবাসী যারা আছে, অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকে হচ্ছে আফ্রিকার একটা দেশে পাঠিয়ে দিবে। তো তখন যেটা হয় যে সেখান থেকে অনেক বাংলাদেশি অভিবাসী হচ্ছে আয়ারল্যান্ডে চলে আসেন। সো বুঝতেই পারছেন যখন অভিবাসীরা আয়ারল্যান্ডে আসেন তখন হচ্ছে আয়ারল্যান্ড সরকারের রেকর্ড বুকে তাদের যে লিস্ট বা নাম সেটা থেকে যায়। সো এইটা অনুযায়ী তারা হচ্ছে ইমিগ্রেশন কন্ট্রোল করার চেষ্টা করেছে যেসব দেশ থেকে এই ধরনের হচ্ছে অ্যাসাইলাম বা হচ্ছে অভিবাসী যে অ্যাপ্লিকেশন বেশি ছিল তাদের প্রতি তারা বেশ স্ট্রিক্ট হয়েছে। এবং আমি বলবো না কখনোই যে হচ্ছে অ্যাসাইলাম ভালো কি খারাপ, এটা আমি বলার আমার কোনো এখতিয়ার নেই। এটা হচ্ছে আয়ারল্যান্ডের ইমিগ্রেশন অফিসের এখতিয়ার। এবং আমি এটা নিয়ে কোনো কমেন্ট করবো না, কিন্তু এটার একটা কনসিকুয়েন্স হচ্ছে আমরা দেখতে পেয়েছি এবার আমাদের স্টুডেন্ট ভিসাতে পড়েছে। যেহেতু বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ হচ্ছে অ্যাসাইলাম সিকার্স তারা হচ্ছে আয়ারল্যান্ডে এসেছেন এবং আয়ারল্যান্ডে তারা রাজনৈতিক আশ্রয়ের প্রার্থনা করেছেন। সো এই বিষয়গুলোই ছিল মোটা দাগে হচ্ছে বাংলাদেশ থেকে বা বাংলাদেশি স্টুডেন্টদেরকে তারা কেন এত হার্শলি ট্রিট করেছে এবার, সেই কারণগুলোর মানে হচ্ছে বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য মানে হচ্ছে স্টোরিজ। এখন আমি পার্সোনালি মনে করি যে এই বিষয়গুলোকে আরেকটু প্রফেশনালি বা মানে হচ্ছে আইরিশ এম্বাসি যে নিউ দিল্লিতে আছে তারা হ্যান্ডেল করতে পারতো। যে কোর্স যে সিমিলারিটি বলছে সেটা হচ্ছে আসলে আমি ফার্মলি বিলিভ করি যেটা হচ্ছে ইউনিভার্সিটির এখতিয়ার। একটা হচ্ছে ইউনিভার্সিটি যখন একটা স্টুডেন্টকে অ্যাসেস করে তখন ইউনিভার্সিটি বলবে যে এই স্টুডেন্টটা কি এই কোর্সটার জন্য ইলিজিবল কি ইলিজিবল না। একটা যখন অফার লেটার ইস্যু হয়ে যায় তখন হচ্ছে একটা দ্যাট মিনস যে একটা ইউনিভার্সিটি একটা স্টুডেন্টের একাডেমিক প্রোফাইল, ইংলিশ প্রফিসিয়েন্সি সেটাকে ভালো মতো বিশ্লেষণ করেই তারা সিদ্ধান্তটা নিয়েছে যে তারা সেই স্টুডেন্টকে অফার লেটার দিবে কি দিবে না। তো সেই ক্ষেত্রে যে এম্বাসি থেকে যেই মেসেজটা দেওয়া হচ্ছে সেই মেসেজটা যদি আগেই দেওয়া হতো ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করে বা কোঅর্ডিনেট করে, আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের জন্য সেটা অনেক ভালো হতো। সেক্ষেত্রে স্টুডেন্টদের যে টাইম অ্যান্ড এফোর্টটা, যে টিউশন ফি পে করা, বন্ডের টাকা পে করা, সবগুলো ডকুমেন্টেশন রেডি করা, এই যে হ্যাসেল, ইন্ডিয়াতে ডকুমেন্ট পাঠানোর একটা হ্যাসেল, আমরা জানি বাংলাদেশের লজিস্টিক্স কোম্পানি খুব হাতে গোনা এবং বাংলাদেশি স্টুডেন্টরা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে বিভিন্ন গ্রুপে। সো এটা নিয়ে আসলে আমারও বলার কিছু নেই, দে আর ভেরি মাচ অ্যাওয়ার অফ হোয়াট হ্যাপেন টু দেম। ঠিক আছে, সো এই বিষয়গুলো আমি মনে করি যে আমাদের স্টুডেন্টরা সাফারার অতটা হতো না এবং তাদের পরবর্তীতে ইনফর্ম ডিসিশন মেকিংও অনেক হেল্প হতো যে তারা কি আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করবে ফাইনালি না অন্য কোথাও অ্যাপ্লাই করবে। সো এই বিষয়গুলো আমি মনে করি যে এম্বাসি একটু ভালো মতো ডিল করতে পারতো। এখন স্টুডেন্টদের পক্ষ থেকে হচ্ছে কি করার আছে, স্টুডেন্টের পক্ষ থেকে যেটা করা আছে যেমন সেম সাবজেক্টের কথা যেহেতু তারা বলছেই, মোটা দাগে যেহেতু এটাকে একটা রিজন দিচ্ছে, তো সেক্ষেত্রে স্টুডেন্টদের যেটা করণীয় সে তাদের খুঁজে বের করা উচিত যে একদম এক্স্যাক্টলি সেম সাবজেক্টটা আয়ারল্যান্ডে না পড়ে তার কাছাকাছি কোনো একটা সাবজেক্টে পড়াটা। যেমন আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি যে ফার্মাসিউটিক্যাল কেউ যদি বিএসসি ইন ফার্মাসি করে থাকে বাংলাদেশে এবং আয়ারল্যান্ডে যদি কেউ মাস্টার্স ইন ফার্মাসি করতে চায়, আমার মনে হয় যে তার ডিরেক্ট মাস্টার্স ইন ফার্মাসি না করে মাস্টার্স ইন ফার্মাসি অ্যান্ড মেডিকেল ডিভাইসেস বা এই রিলেটেড সাবজেক্ট করা উচিত। বাংলাদেশ থেকে যদি কেউ দেখা গেল যে মার্কেটিংয়ে পড়াশোনা করছে, সে এখানে এমএসসি মার্কেটিং না করে তার বিজনেস অ্যানালিটিক্সে যাওয়া উচিত। এইভাবে তার সাবজেক্ট সিলেকশনটা আমার মনে হয় যে করা উচিত। কিন্তু আবার এটাও সত্যি যে বাংলাদেশ থেকে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, বাংলাদেশ থেকে একজন ফাইন্যান্সে পড়াশোনা করে মানে হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্সে হচ্ছে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স নামের কোনো কোর্স বাংলাদেশে নেই আমার জানা মতে। কিন্তু স্টিল তাকেও একটা রিজন দিয়েছে যে তার এই কোর্সটা বাংলাদেশে অ্যাভেলেবেল। সো সেই ক্ষেত্রে এম্বাসিরও কিছুটা ঘাটতি আছে তাদের অ্যানালিসিসে এবং তাদের বিশ্লেষণে। ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স বলুন বা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স বলুন বা এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু বাংলাদেশে ওয়াইডলি অ্যাভেলেবেল না। এছাড়া অনেকগুলো সাবজেক্ট আমরা দেখেছি যেটা আয়ারল্যান্ডে আছে যেটা বাংলাদেশে নেই। বাট অ্যাট দ্য সেম টাইম আয়ারল্যান্ড বাংলাদেশে দুটাতে থাকলেও আমার মনে হয় যে কোর্স কারিকুলাম অনেকটা ডিফারেন্ট। যেমন হচ্ছে আয়ারল্যান্ডে আমি নিজে যেহেতু আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আমি বাংলাদেশ থেকে এমবিএ করে এসেছি, বিবিএমবিএ করে এসেছি, এখানে আমি মাস্টার্স করেছি আর একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সির আগে। আমি দেখেছি যে হচ্ছে কতটা ডিফারেন্ট মানে হচ্ছে অ্যাপ্রোচে কোর্স কারিকুলামে বাংলাদেশের শিক্ষকরা খুবই ভালো পড়ান। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের মানে হচ্ছে ক্যাপাবিলিটি বা ক্যালিবারের উপর কোনো সন্দেহ নেই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেভাবে আমাদের কোর্সগুলো ডিজাইন করা হয় সেটা আসলে অনেক ব্যাকডেট। আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে হোক বা এখানে মাস্টার্সে হোক আমি যে আপডেটেড কনসেপ্টগুলো নিয়ে পড়েছি, সো সেটা ছিল বাংলাদেশ থেকে সম্পূর্ণ আলাদা। আমি বাংলাদেশের আইবিএতে ছিলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ওটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস স্কুলস বলা হয়। এবং এখানে আমি ইউসিডি স্মার্টফিট থেকে আমার সেকেন্ড মাস্টার্স কমপ্লিট করেছিলাম 2013-তে যখন আয়ারল্যান্ডে আসি। সো আমি মোটা দাগে ডিফারেন্সটা দেখতে পেয়েছি যে হচ্ছে এখানকার কোর্স কারিকুলাম হচ্ছে অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, যে হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট বেসড বা হচ্ছে কেস স্টাডি বেসড বা হচ্ছে গ্রুপ ওয়ার্ক বেসড। ওয়ারেজ বাংলাদেশে আমরা মোটামুটি থিওরিটিক্যাল হচ্ছে কনসেপ্ট নিয়ে অনেকটাই পড়ে আছে এখন পর্যন্ত। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এক্সপ্লেন করা উচিত একটা স্টুডেন্টের, মানে হচ্ছে তার সে যখন অ্যাপ্লিকেশন করছে
তার র্যাশনালাইজ করতে হবে যে কেন একই সাবজেক্ট হলেও সেই সাবজেক্টটা সে আয়ারল্যান্ডে পড়তে আসবে। এই বিষয়টা হচ্ছে তার জন্য খুব ইম্পর্টেন্ট। নাম্বার টু, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। বাংলাদেশ থেকে অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্টের একটা ব্যান্ডে কম থাকে বা ওভারঅল কম থাকে। বাংলাদেশে স্টুডেন্টরা হোক বা অনেক সময় দেখা যায় এজেন্সিগুলো হোক, দে টেক এ চান্স যে ঠিক আছে সাবমিট করে দেই, যা হওয়ার হবে, পরবর্তীতে দেখা যাবে। কিন্তু আমি স্ট্রিক্টলি বলবো যে হচ্ছে সেই কাজটা না করার জন্য, অ্যাটলিস্ট ফর দিস সেপ্টেম্বর ইনটেক। ঠিক আছে, যে নেক্সট যে এপ্রিল ইনটেক তো শুধুমাত্র একটা দুটো ইউনিভার্সিটিতে আছে, আমি সেপ্টেম্বর ইনটেকে টার্গেট করে কথা বলছি, সেপ্টেম্বর 2025। সো ওই জায়গাটাতে মনে রাখবেন যে যার ইংলিশ প্রফিসিয়েন্সির কোনো একটা মানে হচ্ছে স্কোর কম, যদিও ইউনিভার্সিটি অফার লেটার যদি দিয়েও দেয়, আমি হামলি রিকোয়েস্ট করবো তাদেরকে যেন হচ্ছে তারা আবার রিটেক দেয়, মানে হচ্ছে ভিসা প্রসেসিংয়ের আগে বা ভিসা অ্যাপ্লিকেশনের আগে যেন আইএলটিএস হোক বা ডিউলিঙ্গো হোক, তারা যেন আবার এই জিনিসটা রিটেক দিয়ে একটা ভালো রেজাল্টের চেষ্টা করে, যাতে হচ্ছে তারা সেই রিস্কটাকেও মিনিমাইজ করতে পারে। 3 নম্বর রিজন ছিল ফাইন্যান্সিয়ালস। সো ফাইন্যান্সিয়ালস যেটা হয়, আমি দেখেছি যে বাংলাদেশ থেকে অনেকে আসলে কন্ট্রাডিক্টরি অনেক সময় ইনফরমেশন দেয়। আমরা এখান থেকে এক ধরনের কথা বলি, আমি যেহেতু আয়ারল্যান্ডে আছি এবং ফাইন্যান্সিয়াল থেকে আশা করি আপনারা যারা আমাদেরকে দেখছেন, এতটুকু আমি ট্রাস্ট নিয়ে বলতে পারি যে হচ্ছে আমাদের যে ভিসা সাকসেস রেট এটা যেমন হাই, এটা চেয়ে আরও বড় বিষয় হচ্ছে ফাইন্যান্সার থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমি আমার টিমকে, আমি এখান থেকে বাংলাদেশ আমার যে টিম আছে, সবসময় আমি বলি যে একটা মিস ইনফরমেশন যেন না যায়। মানে তারা কাজে ভুল করুক বা কাজ সঠিক করুক, মাঝে মধ্যে মানুষ আমরা আমরা ভুল করতেই পারি। আমি আমার টিম মেম্বারদেরকে সবসময় বলি যে আই উইল, মানে মানে আমি আই উইল ফরগিভ ইট। ঠিক আছে, বাট যেন কোনো মিস ইনফরমেশন আমাদের পেজ থেকে কোনো একটা স্টুডেন্টের কাছে না যায়। তো সেই জায়গা থেকে চিন্তা করুন, আমরা যখন বলি যে কোনো একটা স্টুডেন্টের, সে ফর এক্সাম্পল ব্যাচেলারের মানে অ্যাডমিশনের জন্য তার টিউশন ফি যদি 11,000 ইউরো পার ইয়ার হয়, সো 4 বছরের প্রোগ্রামে 44,000 ইউরো, এবং তার 4 বছরের লিভিং এক্সপেন্ডিচার মিনিমাম 10,000 ইউরো আয়ারল্যান্ডের ইকুইভ্যালেন্টে, সো 44 প্লাস 4 × 2 = 40। সো উই আর টকিং অ্যাবাউট অ্যারাউন্ড 80,000 ইউরো। এটা কম বেশি হতে পারে, আমি বলবো না এক্সাক্ট ওই ফিগারটাই লাগবে, অনেকের এর কমেও ভিসা হয়ে যায়। ঠিক আছে, অনেকে 60,000 50,000ও ভিসা হয়। বাট এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। যার ভিসা হচ্ছে, আপনি হয়তো বা জানেন না তার প্রোফাইলটা কেমন স্ট্রং, আপনি হয়তো বা জানেন না তার যে আরও অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে, যেমন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থেকে শুরু করে অন্যান্য বিষয় কতটা ভালো। সো এক্সেপশনকে কখনো এক্সাম্পল হিসেবে নেওয়া যাবে না, স্পেশালি এই সেপ্টেম্বর ইনটেকের জন্য। আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, ইউ হ্যাভ টু রিয়েলি মেক শিওর যে আপনার যে টিউশন ফি, আপনার যে লিভিং এক্সপেন্ডিচার, সেই ইকুইভ্যালেন্ট টাকা আপনার কাছে অবশ্যই আছে। মাস্টার্সের জন্য সেম কনসেপ্ট অ্যাপ্লাইজ, যে মাস্টার্সের জন্য ফুল টিউশন ফি যদি কেউ পে করে দিতে পারেন, দ্যাটস দ্য বেস্ট। ফুল টিউশন ফি পে করার পর হাতে যেন সলিড মানে হচ্ছে লিকুইড ফান্ড থাকে, যেটা হচ্ছে আয়ারল্যান্ডের জন্য আপনি দেখাতে পারেন যে 1 বছরের জন্য আই হ্যাভ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মানি ফর মাই লিভিং এক্সপেন্ডিচার। সো এই বিষয়গুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যদি কেউ আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে যে না সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে, যা হওয়ার দেখা যাবে, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ইটস নট এ লটারি, লাইফ কিন্তু সবসময় লটারি না। ঠিক আছে, সো লাইফকে নিয়ে সবসময় লটারি খেলাটা ঠিক না আমি বলবো। তাহলে হচ্ছে আপনার এফোর্ট, আপনার হচ্ছে যেই টাকা, সব কিছুই যাবে। সো মেক ইনফর্মড ডিসিশন। ঠিক আছে, কিপ ইউর আইজ ওপেন, যে আশেপাশে কী হচ্ছে একটু রিসার্চ করা। কারো দ্বারা মোটিভেটেড হওয়ার আগে নিজের সেই মোটিভেশন বা নিজের সেই রিসার্চটা থাকাটা খুবই প্রয়োজন আমি মনে করি, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে। কারণ আমরা বাংলাদেশে যারা আমরা দেখি যে যারা আসে, অনেকে সেলফ স্পন্সর, বাট ম্যাক্সিমামই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি আমরা বিলং করি। আমি নিজেও বাংলাদেশে যখন ছিলাম, আই বিলংড টু এ মিডল ক্লাস ফ্যামিলি। সো সেখান থেকে একটা স্টাডি অ্যাব্রোডের ডিসিশন মানে একটা ফ্যামিলির পুরো জীবনের একটা সঞ্চয়ের ব্যাপার অনেক ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চিন্তাভাবনা করে ডিসিশন নিতে হবে। নাম্বার ফোর, আমি বলবো যে ক্যারিয়ার ওরিয়েন্টেশনটা। আয়ারল্যান্ডে যেটা বললাম যে বাংলাদেশের যেই অ্যাসাইলাম যেই অ্যাপ্লিকেশন সেটার কারণে হোক, বা বাংলাদেশ সম্পর্কে ওভারঅল ওদের নেগেটিভিটি হোক, বা ভারতের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক যে একটা ব্লো হয়েছে, সেটা অস্বীকার করার কিছু নেই। সেটা হোক, যেটাই হোক না কেন, যখন আপনি আয়ারল্যান্ডে আসেন, বা আমার যারা জুনিয়র আছে যারা দেখছো, তুমি আয়ারল্যান্ডে আসছো, তোমাকে চিন্তা করতে হবে তোমার লং টার্ম ওরিয়েন্টেশন। আমি আয়ারল্যান্ডে আসলাম, আমি জাস্ট একটা নয় ছয় করে আমি একটা লাইফ কাটিয়ে দিলাম, আমরা কখনো এটা প্রেফার করি না। আয়ারল্যান্ডের জব মার্কেট এখন অনেক টাফ, অনেক টাফ। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ হচ্ছে আমি দেখেছি যে পার্ট টাইম জব পাওয়া কিছুটা কঠিন হয়ে গেছে, এবং ফুল টাইম জব পাওয়াটাও এখন বেশ চ্যালেঞ্জিং। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি গ্রুপেও শেয়ার করেছি, মানুষ কিন্তু পাচ্ছে জব। কিন্তু যারাই পাচ্ছে, মানে ডোন্ট থিঙ্ক যে তারা হচ্ছে জাস্ট র্যান্ডমলি জব পেয়ে যাচ্ছে, তাদের একাডেমিক এক্সেলেন্স এখানে খুব ভালো। তারা এসেই হচ্ছে তারা চেষ্টা করেছে তাদের এই সেই রিমার্কসটা হচ্ছে তৈরি করার জন্য। আমি একজনের কথা বলছি, শান্ত নামের একটা মেয়ের কথা বলছি, ও খুবই জুনিয়র, ও হায়ার ডিপ্লোমাতে এসেছে ডেটা অ্যানালিটিক্সে, ও ডিবিএস থেকে পড়াশোনা করেছে, শি স্কোর মোর দ্যান 90% মার্কস। ও আমাকে যখন বলে, আই ফেল্ট রিয়েলি প্রাউড। শুধু ও না, ফাইন্যান্সারে যারা এখানে এসে এই ধরনের রেজাল্ট করে, ভালো রেজাল্ট করে, সেটা আমাকে আসলে অনেক গর্বিত করে। আমি এখানে, আমি জানি না আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন কিনা যারা লাইভটা দেখছেন, আমি এখানে হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বললাম,
আমি এখানে সিটি ব্যাংক এনে দিয়ে আমার ক্যারিয়ার শুরু করি। আমি তারপর ডেলয়েট থেকে হচ্ছে আমার সিএ ট্রেনিং কন্ট্রাক্ট যেটা সেটা শেষ করি, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ আয়ারল্যান্ড থেকে আমার সিএ কোয়ালিফিকেশন অ্যাচিভ করি, এই সিএ আমি এখন। তারপর আমি ব্যাংক অফ আয়ারল্যান্ডে কাজ করি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে। তারপর আমি মেটাতে জব করি, অ্যান্ড দেন আমি অ্যাপেলে জব করি, মানে অ্যাজ এ রিজনাল লিড অ্যাকাউন্টেন্ট স্ল্যাশ ম্যানেজার। এখন আমি আরেকটা ইউএস মাল্টিন্যাশনাল টেক কোম্পানিতে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে আছি। সো আমি চাই যারা ফাইন্যান্সারের থ্রুতে আসুক তারাও যেন এই পার্টটা, আমার পার্টটা না, আমার চেয়ে আরো ভালো করুক। সো সেই পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে আয়ারল্যান্ড এমন একটা দেশ, ছোট দেশ কিন্তু স্কিল ওরিয়েন্টেড দেশ। এখানে ভালো করার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি স্ট্রং স্কিল সেট, এবং ওই মাইন্ডসেটটা নিয়ে বাংলাদেশ থেকে আসতে হবে। জাস্ট আমি একটা এজেন্সির কাছে গেলাম, এজেন্সি আমাকে পাঠিয়ে দিল, এটা যেন কারো অ্যাপ্রোচ না হয়। ওই ওরিয়েন্টেশনটা যখন একটা মানুষের মাথায় চলে আসবে বা মনের ভিতর চলে আসবে, দেখবেন যে আপনার যে স্টেপসগুলো আছে, আপনার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন করার যে চিন্তাভাবনা সেটাই হোক, বা ভিসা প্রসেসিংয়ের মানে অ্যাপ্লিকেশনের যেই পার্সপেক্টিভটা হোক, সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, এবং ফাইন্যান্সের থেকে আমরা সেটাই ট্রাই করি। ভিসা সাকসেসের কথা হয়তো অনেকে বলবেন যে তাহলে আপনাদের ভিসা সাকসেসটা কি। আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি আপনারা আমাদের পেজটা দেখলেই বুঝবেন, বা হচ্ছে অনেকে আমাদেরকে রিকোয়েস্টও করেছে যেন তাদের ছবি ভিডিও শেয়ার না করে সাকসেস স্টোরিগুলো। আলহামদুলিল্লাহ উই ডিড রিয়েলি গ্রেট। মানে সেপ্টেম্বরটা অনেক চ্যালেঞ্জিং একটা ইনটেক ছিল বাংলাদেশের সবার জন্য, বাট আমি মনে করি যে অ্যামাং অল দ্য মানে হচ্ছে অর্গানাইজেশনস, আমাদের ভিসা সাকসেস রেট হোক বা হচ্ছে ভিসার যেই সাফল্য হোক, সেটা অনেক বেশি। কিছু কিছু অ্যাপিলে আছে ওইখান থেকে ভিসা হচ্ছে, মানে আমরা এখন ওয়েট করছি কিছু কিছু ডিসিশনের, যেটা আগেও বলেছে যে আমরা আগে কখনো এটা এক্সপিরিয়েন্স করিনি, এটা সবাই এক্সপিরিয়েন্স করছে এই ইনটেকে। বাট আমরা ওই বিষয়গুলো দেখছি এবং আশা করছি আমাদের যাদের কয়েকজনের রিফিউজাল হয়েছে তারাও ভিসা পেয়ে যাবে। বাট সাকসেস রেট ইজ ভেরি হাই, মানে ইন কম্পারিজন টু দ্য ভিসা ফেলিওর রেট। সো যখন আমরা তাদেরকে প্রিপেয়ার করি বা ফাইলগুলো আমার বাংলাদেশের টিম যখন প্রসেস করে, তখন এই পার্সপেক্টিভগুলোই তাদেরকে দেখানোর চেষ্টা করে যে তাদের প্রোফাইলটা কীভাবে স্ট্রং হবে। তাদেরকে শুরু থেকে একটা স্ক্রিনিং করা, যে হচ্ছে না, তাদেরকে মানে হচ্ছে অনেস্টলি বলা বা ট্রান্সপারেন্টলি বলা যে হচ্ছে এই প্রোফাইলটা থাকলে আপনার জন্য রিস্কি হতে পারে। সো সেটা অনেক সময় কন্ট্রাডিক্টরি ক্রিয়েট করে বা কন্ট্রোভার্সারি ক্রিয়েট করে, যে তারা তো বললে হবে না, কিন্তু পরবর্তী আমার ভিসা হয়ে গেছে। সো আবারও বলছি, এক্সেপশন ক্যানট বি অ্যান এক্সাম্পল। সো যে স্ট্র্যাটেজিগুলো বললাম, যে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে কিছুটা মানে হচ্ছে এখানে চিন্তা করা যে রিলেভেন্ট সাবজেক্ট বাট একটু আলাদা সাবজেক্ট, এটা খুব ভালো মতো র্যাশনালাইজ করা যেতে পারে যে বাংলাদেশে নেই। 2 নম্বর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। যে যাই বলুক না কেন, কোনো কম্প্রোমাইজ না। যদি ইউনিভার্সিটি অফার লেটার দিলেও আমি বলবো ভিসা প্রসেসিং অ্যাপ্লিকেশনের আগে অফকোর্স হচ্ছে সেই মানে যে টেস্টটা সেটা দিয়ে নেওয়া। নাম্বার 3 হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনস। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনে হচ্ছে স্ট্রংলি সেই ডকুমেন্টেশনগুলো প্রেজেন্ট করা, কোনো ফেক ডকুমেন্ট না দেয়। আমরা ফাইন্যান্সের থেকে সবসময় আমরা রিকোয়েস্ট করি আমাদের ক্লায়েন্টদেরকে যে হোয়াট এভার ডকুমেন্ট ইউ আর মানে হচ্ছে ব্রিঙ্গিং টু আস, আমরা কখনোই ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট তাদের জন্য প্রিপেয়ার করে দিই না, বাই দ্য ওয়ে। এবং আমি মনে করি এটা এথিক্যাল কোনো প্র্যাকটিস না। বাংলাদেশ থেকে যদি কেউ করে দেয়, আপনাদেরকে যদি অফার দেয়, প্লিজ জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ইটস নট এন এথিক্যাল অ্যাপ্রোচ। সো এথিক্যাল অ্যাপ্রোচটা হচ্ছে ইউ শুড ব্রিং অল দ্য ডকুমেন্টেশন, এবং হচ্ছে কারেক্ট এবং অ্যাকুরেট ডকুমেন্টেশন, যেটা হচ্ছে লিগাল বেসিস আছে। সো যারা এই ডকুমেন্টেশনগুলো আনবেন বা প্রিপেয়ার করবেন, সেটা লিগাল বেসিস যেন থাকে, এবং সেই ডকুমেন্টগুলো যেন এথিক্যাল পার্সপেক্টিভ থেকে কারেক্ট থাকে। ঠিক আছে? আর না হলে যদি কোনো মানে আজে বাজে ডকুমেন্ট আপনারা সাবমিট করেন, আপনি দেখেন আমি যেটা বলেছি যে দেয়ার আর কো রিলেশনশিপ, শুধুমাত্র এম্বাসিকে যদি আমরা ব্লেম করি, দ্যাটস নট গোয়িং টু হেল্প আস। ঠিক আছে? আমাদের নিজেদেরও দায়িত্ব আছে। বাংলাদেশ অনেক ক্ষেত্রে সার্টিফিকেট জালিয়াতি করেছে, এটার আমি উদাহরণ শুনেছি বিভিন্ন গ্রুপে। বাংলাদেশ অনেক ক্ষেত্রে এই যে 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 আর্থিক যে বিষয়গুলো, সেটারও জালিয়াতি করা হয়। ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়, ভুয়া ডকুমেন্টেশন দেওয়া হয়। এটা কারা করে? ইটস মানে হচ্ছে ডে লাইটের মতো হচ্ছে ওপেন, এটা আপনারাও জানেন, বিভিন্ন গ্রুপে আমরা দেখেছি। সো এই ধরনের কাজগুলো থেকে আমি অনুরোধ করবো বিরত থাকার জন্য, শুধুমাত্র স্টুডেন্ট না, যদি সেই প্রতিষ্ঠানগুলো কেউ কেউ আমাকে শুনে থাকেন এই লাইভে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যেন এই কাজগুলো করবেন না। এটা করে আলটিমেটলি ইউ আর মানে হ্যাম্পারিং মানে বাংলাদেশি স্টুডেন্টদেরকে ইন জেনারেল। বাংলাদেশি স্টুডেন্টরাই এটার সাফারার হয় আলটিমেটলি। যারা ভালো স্টুডেন্ট, দেখা গেলো একটা খুবই প্রমিনেন্ট স্টুডেন্ট আছে, যে আয়ারল্যান্ডে আসলে তার ক্যারিয়ার খুব ভালো করতে পারতো, তার ক্যারিয়ারটা হয়তো বা ল্যাডার এসে সবার উপরে যেতে পারতো, কিন্তু দেখুন আপনাদের এই ম্যাল প্র্যাকটিসের কারণে সেই স্টুডেন্টের ভিসাই হচ্ছে না। So এই জিনিসগুলো দয়া করে বন্ধ করবেন। তো এটাই হচ্ছে মেইন জিনিসগুলো ছিল। এবং লাস্টে হচ্ছে এসওপি, মানে আমি বলবো যে এসওপি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল। এসওপিটা খুব ভালো করে লেখাটা প্রয়োজন। আমি ছোট একটা জাস্ট একদম বড় করে খোলাসা করছি না, আমি ছোট করে বলছি যে আপনার যেই পয়েন্টগুলো আছে এসওপির মধ্যে, এসওপি নিয়ে হয়তো আরেকদিন আমি কথা বলবো, সেই জন্য আজকে খোলাসা করছি না। আজকে যেহেতু বলেছিলাম যে আজকে মেইন মানে আলোচনাটাই হবে বা প্রধান আলোচনাটাই হবে ভিসা রিফিউজাল নিয়ে। এসওপিতে হচ্ছে আপনার বিষয়গুলোকে খুব ভালো মতো এক্সপ্লেন করতে হবে। এসওপিটা হচ্ছে আপনার একটা ওয়েপন বা একটা টুল, যেটা দিয়ে আপনি সেই যুদ্ধটা খুব ভালো মতো পরিচালনা করতে পারেন। এসওপিটা আপনার সেই গল্পটা বলা উচিত, এসওপিটা আপনার সেই ব্যাকগ্রাউন্ডটা বলা উচিত, এসওপিটার মাধ্যমে আপনার বলা উচিত যে কেন আপনি আয়ারল্যান্ডে পড়তে
মানে হচ্ছে এলিজিবল, এবং কেন তারা আপনাকে ভিসা দিতে বাধ্য। ট্রাস্ট মি, যারা এসওপিটাকে গুরুত্ব দেয়, আমি মনে করি যে তাদের ভিসার মানে হচ্ছে ফেলিওর রেটটা অনেক কমে যায়, অনেক কমে যায়। আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভালো এসওপি লিখলেও মানে হচ্ছে ভিসা রিফিউজ হতে পারে, কিন্তু দ্যাট রিলেটস টু আদার ফ্যাক্টরস অ্যাজ ওয়েল। সো এসওপিতে আপনার যেই নিজস্ব ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, জব ব্যাকগ্রাউন্ড, কেন বাংলাদেশে না, কেন আয়ারল্যান্ডে, তারপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যান, আগে যদি কোনো রিফিউজাল থাকে সেটা, এবং আপনার বাংলাদেশে ফেরত আসার প্ল্যান যেটা, সেটা উল্লেখ করতে হবে। একটা জিনিস আমি মিস করে গিয়েছি যে ভিসা রিফিউজালের ক্ষেত্রে, একটা রিফিউজালের রিজন ছিল যে ওভারস্টে করা। সো আপনাকে প্রমাণ করে দিতে হবে যে দের ইজ নো ওয়ে ইউ আর গোয়িং টু মানে ওভারস্টে ইন আয়ারল্যান্ড, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট কীভাবে আপনি এটাকে রেশনালাইজ করেন। সো এটার জন্য আমরা যেটা করি যে স্টুডেন্টদের সাথে আমাদের বাংলাদেশের টিম যারা আছে তারা বসে বসে হচ্ছে চেষ্টা করে যে তাদেরকে সেই আইডিয়াটা দেওয়ার জন্য, তাদের সেই গল্পটা শোনার জন্য, এবং সেই গল্প অনুযায়ী তাকে সাজেশনটা দেওয়া, যে এই পয়েন্টগুলোকে যদি তারা হাইলাইট করে তাহলে এটা তার জন্য একটা স্ট্রং পয়েন্ট হয়ে দাঁড়ায়। সো এসওপি নিয়ে যেটা বললাম যে আমরা একটা ডিটেল সেশন করবো, স্টে টু ইন উইথ ফাইন্যান্সার। এবং আরেকটা কথা, যে আপনারা যারা সেপ্টেম্বরের জন্য প্ল্যান করছেন, অবশ্যই এবার অনেক আগে থেকে অ্যাপ্লাই করবেন। আমরা যেটা দেখেছি, হয়তো ভিসাটা মানে অ্যাপ্লিকেশন টাইমিংয়ের উপরেও অনেক কিছু ডিপেন্ডেন্ট ছিল। সো ডোন্ট ওয়েট ফর দ্য লাস্ট মোমেন্ট, মানে জুলাই অগস্ট পর্যন্ত। এবার যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা চেষ্টা করবেন আগে আগে অ্যাপ্লিকেশন করার, এবং আগে আগে ভিসা যে ডকুমেন্টেশনগুলো আছে সেটাকে সাবমিট করার। এবং আমাদের টিম বাংলাদেশে আছে, ফাইন্যান্সের টিম, তারা শনি সোম বুধবার অফিসে বসে। আমরা হয়তো বা আপনাদের যদি রিকোয়েস্ট থাকে তারা অ্যাকোমোডেট করার চেষ্টা করবে, ভার্চুয়ালিও তারা রবিবার মঙ্গলবার অ্যাভেলেবেল। যদি কারো আয়ারল্যান্ডে আসার ইচ্ছা থাকে বা ইন্টারেস্ট থাকে, আমি আশা করব যে আপনারা আগে থেকে খুব দ্রুত তাদের সাথে যোগাযোগ করবেন, যেন আগে থেকে তারা আপনাকে হেল্পটা বা হেল্পিং যে প্রসেস সেটা শুরু করতে পারে। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথম দিকে 1-2 মিনিট একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছিল, আমি কখনো আমার ল্যাপটপ থেকে লাইভে আসিনি, স্পেসিফিক্যালি ফাইন্যান্সের পেজ থেকে। সো আশা করছি আমার সেই ভুল আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছু কমেন্ট আছে সম্ভবত, আমি একটু কমেন্টগুলো দেখি যে হচ্ছে কোনোটা আমি অ্যান্সার করতে পারবো কিনা এখন। আর যদি অ্যান্সার নাও করি, চিন্তা করার কিছু নেই, হচ্ছে আমাদের টিম হচ্ছে আপনাদেরকে সেই অ্যান্সারগুলো পরবর্তীতে কমেন্টে দিবে। একজন কমেন্ট করেছে, ভাইয়া কারেন্ট ভিসার ইস্যু কেমন? কারেন্ট ভিসার ইস্যু রাকিব, রাকিবকে আমি চিনি, ও আমার খুব কাছের একজন জুনিয়র, ও অ্যাপ্লাই করেছে আয়ারল্যান্ডের জন্য। সো আমি বলবো যে ভিসার রেশিওটা একটু টাফ ছিল সেপ্টেম্বর ইনটেকের জন্য, ইন জেনারেল বাংলাদেশিদের জন্য। কিন্তু আই হোপ অ্যান্ড আই এক্সপেক্ট যে সিচুয়েশন উইল গেট বেটার ইন দ্য কামিং ডেজ। রেশিও আমি বলতে পারছি না এক্স্যাক্টলি যে 90%, 80% এরকম, কিন্তু আমি দেখেছি যে ইট ওয়াজ বিট টাফ ফর বাংলাদেশি স্টুডেন্টস ইন জেনারেল। রাকিব আরেকটা কোশ্চেন করেছে যে হোয়াট কোশ্চেন্স ক্যান বি আস্কড ইন দ্য ইন্টারভিউ, এটা নিয়ে আরেকটা ব্রিফ হলে খুব হেল্পফুল হবে। অফকোর্স রাকিব, তুমি নিজেও জানো যে হচ্ছে আম, আমরা এটা করে থাকি যে ভিসা ফাইন্যান্সার থেকে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করে তাদেরকে আমাদের টিম থেকে র্যান্ডম ফোন দেওয়া হয়, মানে একদম এম্বাসির মতো করেই। মানে আমি গতকাল বা পরশুদিন বোধহয় এটা হয়েছিল যে আমার দুইজন স্টুডেন্ট আমাকে, বা আমাদের একটা গ্রুপ থাকে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেন হচ্ছে তাদের কমিউনিকেশন ঠিকমতো আমরা দেখতে পাই। সো সেখানে তারা বলেছিল, ভাই আমরা এম্বাসি থেকে কল পেয়েছি এরকম এরকম। আমি ভেবেছি হয়তো এম্বাসি থেকে কল, আই অলসো আস্ক দেম যে হাউ ডিড ইট গো, এবং এরকম তারা এক্সপ্লেন করলেন এভরিথিং। তারা যে ইমপ্রেশনটা আমাকে দিয়েছিল, মানে দে আর প্রিটি শিওর যেটা এম্বাসি থেকে কল এসেছিল, বাট লেটার অন মানে আমার টিম থেকে বলা হয় ওই গ্রুপে যে আমাদের টিম থেকে তাকে কল দেওয়া হয়েছিল। সো হ্যাটস অফ টু ফাইন্যান্সের টিম, মানে ওয়েল ডান। তোমরা যারা তোমরাও দেখছো লাইভটা আমি জানি। সো ইট ওয়াজ রিয়েলি গুড, যখন একটা স্টুডেন্ট ভাবে যে এম্বাসি থেকেই মানে হচ্ছে তাকে কল করা হচ্ছে, ফাইন্যান্সের থেকে যখন কল করা হয় র্যান্ডম নাম্বার দিয়ে, দ্যাট শো যে তোমরা খুব ভালো ইন্টারভিউ কন্ডাক্ট করো। সো রাকিব, আমরা ইন্টারভিউর উপর একটা আলাদা সেশন নিতে পারি, এবং আমি রিকোয়েস্ট করতে পারি আমার টিমকে যে তারা হচ্ছে এটার উপর যেন একটা সেশন নেয়। একজন সিয়াম কবির নামের একজন হচ্ছে কমেন্ট করেছে যে কন্ডিশনাল অফার লেটার নিয়ে কি ঠিক হবে? টিইউডি, টিইউডির সাথে আমাদের ডিরেক্ট পার্টনারশিপ আছে। মানে হচ্ছে ইফ ইউ হ্যাভ অ্যাপ্লাইড ইন্ডিভিজুয়ালি ইউ ক্যান স্পিক টু আওয়ার টিম, মানে দে ক্যান লিয়াজ উইথ টিইউডি অ্যান্ড টক অ্যাবাউট ইট। আর কন্ডিশনাল অফার লেটার নিয়ে কি ঠিক হবে কিনা, এটা ঠিক বা ভুলের কিছু নেই। কন্ডিশনাল অফার লেটার তো দেওয়া হয় উইথ সাম সার্টেন কন্ডিশনস, যে হচ্ছে একটা অফার লেটার দিল, পরবর্তীতে ইংলিশ প্রফিসিয়েন্সি হোক বা অন্যান্য যে রিকোয়ারমেন্টগুলো হোক, ওটা ফুলফিল হলে তারা হচ্ছে মানে ফুল আনকন্ডিশনাল অফার লেটারটা দেয়। সো সেই জন্য আমি বলবো যে ইট ডাজেন্ট ম্যাটার দ্যাট মাচ, বাট বি শিওর যে ওরা যদি কন্ডিশনাল অফার লেটার দেয়ও, আনকন্ডিশনালের জন্য ইউ হ্যাভ অল দ্য নেসেসারি রিকোয়ারমেন্টস ফ্রম ইউর সাইড। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি ভাইয়া। আমি একটু গ্রুপে দেখছি, আমাদের একটা গ্রুপ আছে। সো আমি একটু গ্রুপে দেখছি যে আমাদের গ্রুপে কোনো কোয়েরি আছে কিনা।
আমি গ্রুপে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। সো সমস্যা নেই, আমরা মনে হয় যে লাইভটা এখানে শেষ করতে পারি, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, এবং আমরা সেখান থেকে পিক করবো আপনার কোয়েরিজগুলো বা কমেন্টগুলো। দেখা হচ্ছে আবার নেক্সট শনিবার। যদি কারো কোনো কোয়েরি থাকে আগে থেকে জানাতে পারেন। নেক্সট শনিবারে হচ্ছে আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আয়ারল্যান্ডের বর্তমান জব মার্কেট সম্পর্কে, এবং এখানে কেউ যদি ক্যারিয়ার করতে চায় তাহলে হচ্ছে যে তার কি কি করা উচিত বা সে কীভাবে প্রিপারেশন নিতে পারে। অ্যাজ আই সেইড বিফোর, যে আয়ারল্যান্ডের জব মার্কেট কিছুটা টাফ, এবং আসলে আয়ারল্যান্ডের জব মার্কেট না, এখন ওয়ার্ল্ডের সব জায়গায় জব মার্কেট টাফ। শুধু আয়ারল্যান্ডকে ব্লেম করাটা ভুল। ইউকে হোক, কানাডা হোক, ইউএসএ হোক, অস্ট্রেলিয়া হোক, সব জায়গায় টাফ। সো এই টাফনেসের মধ্যে দিয়ে কেউ যদি আসতেই চান, তো সেই ক্ষেত্রে আপনার কী কী জেনে আসাটা উচিত সেটা নিয়ে আমরা কথা বলবো নেক্সট শনিবারে। আশা করছি আপনারা সাথে থাকবেন। আমি আমার যেই প্রফেশনাল জার্নি, যে 10 বছরের স্কিল সেট আমি গ্যাদার করেছি, হয়তো স্কিলস নিয়ে কথা বলবো। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আপনারা কীভাবে বাংলাদেশ থেকেই কিছু কিছু প্রিপারেশন নিয়ে আসতে পারেন সেটা নিয়ে আমি কথা বলবো। তো আশা করছি সামনের শনিবারে আবার সেম টাইমে 2টা 30 মিনিটে দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।